আমি এরকম খোলা মাঠে এই বসুন্ধরা একটা ছোট্ট জায়গা কিছুই দেখতে পাই নাই, ঢাকা কলেজের সামনে একটা অফিসে যে জাহাজে চাকরি করতাম সেখানে টাকা জমা দিয়ে চলে গেছি, ফ্যামিলি রেখে গেছি, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে, জায়গা কিনেছি 13 লাখ টাকা দিয়ে 1990 সালে। আজকে সেই জায়গাটার দাম 13 কোটি টাকা। এই উদাহরণটা দিচ্ছি কেন, ইট ইজ বাস্তব উদাহরণ, সত্য উদাহরণ, পিওর উদাহরণ। আমার একটা কোশ্চেন ছিল, তুমি অনেকগুলো লেক দেখালা, বা রাস্তা কি সেই পরিমাণ সমপরিমাণ আছে? কারণ আমরা কি গাড়ির কথা ভুলে যাব নাকি? ওইখানে কি আমাদের তখন নৌকা বাইচি করতে হবে নাকি গাড়িও থাকবে? এটা আমার প্রশ্ন ছিল। ডেফিনেটলি আমি সানন্দে ডিক্লেয়ার করলাম যে এখানকার শেয়ার আমার ছেলেরাও নেবে, কারণ আমার নিলেও তারা পাবে, তারা নিলেও আমি ভোগ করতে পারবো। এখন আমি অনুরোধ করব আমাদের আজকের স্পেশাল গেস্ট হৃদয়ানুর বাড়ি জীবন ভাইকে, আমাদের মেরিনার যারা যারা এন্টারপ্রেনার হিসেবে মেরিনার্স গ্রুপের মাধ্যমে আস্তে আস্তে এগিয়ে আসতেছে। বেসিক্যালি সবাই আমরা চাকরিজীবী, এখন তারা ধীরে ধীরে এগিয়ে আসতেছে। সো তাদের জন্য আপনি অল্প বয়সে আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছেন, এবং এটা খুব একটা জটিল সেক্টর আমি জানি, কারণ এখানে যে কর্মচারী হ্যান্ডেলিং বিষয়টা অনেক টাফ। সো আমরা ভাইয়ের মুখ থেকেই শুনবো তার কিছু অভিজ্ঞতার কথা এবং আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য কিছু গাইডলাইন মূলক মূল্যবান কিছু বক্তব্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যদিও বা আমাকে এখানে গেস্ট হিসেবে আনা হয়েছে, কিন্তু আমি আসলে সুলাইমান ভাইয়ের সঙ্গে এর আগে এই রেস্টুরেন্টের যখন উদ্বোধন হয়েছে তখন এই ভাইকে বলেছিলাম যে আমি তাদের প্রোগ্রামে আসব। তো এখানে এসে আসলে আমার বলার আসলে এখানে তেমন কিছু নাই, কারণ অলরেডি ভাইয়ারদের যে প্ল্যান কিংবা তাদের যে কার্যক্রম, এটা আসলে অনেক বিশাল একটা কর্মযজ্ঞ। আসলে আমাদের এখানে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসাবে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে কোনো শুরুটাই খুব ছোট থেকেই হয় আর কি। এবং এটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে ধরে রাখা, মানে কত ভাবে আমরা আমাদের অনেক ধরনেরই প্রবলেম ফেস করতে হয়। ভাই যেটা বললো যে আমাদের এই মানে আমাদের যে মানে ফিল্ড, এটা একটু চ্যালেঞ্জিং, কারণ এখানে আমাদের হিউম্যান রিসোর্স প্রচুর এবং সেগুলোকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্টিস। তো এই বিষয়টা হচ্ছে যে ভাইয়া যে ব্যবসাটার কথা বললো, যে রিয়েল এস্টেট বিজনেসটা আরো কমপ্লেক্স আমাদের থেকে মনে হয়। মানে আমাদের এখানে ম্যান পাওয়ার হ্যান্ডেলিং থেকে ওটার থেকেও আছে যে যারা রিয়েল এস্টেটে এখানে, ভাই একটা ইস্যু যেমন বলছে যে জমির কাগজ বাংলাদেশে অনেক জটিল, এবং আমরা যারা সাধারণ মানুষ আসলে কিছুই বুঝি না। সিএস খতিয়ান, আরএস খতিয়ান কি, কিভাবে নামজারি করে, কিভাবে মিউটেশন করে, কি করে, এগুলো আসলে আমাদের সাধারণ মানুষের পক্ষে বোঝা একটু ডিফিকাল্ট। এবং আমরা যাদের কাছ থেকে সাহায্য পাই তাদের থেকে আসলে অনেক কে আসলে ভালো, কে মন্দ, কে কার পক্ষের, এটা আসলে বোঝা অনেক ডিফিকাল্ট। তো অ্যাজ এ কমিউনিটি, অ্যাজ এ টিম হিসাবে কাজ করলে এই বিষয়গুলো ইজি হয়, যে কোনো ধরনের বড় ধরনের প্রবলেমগুলো খুব সহজে সমাধান করা যায়। হয়তোবা এই গ্রুপের মধ্যে 1000 জনের মধ্যে যদি 5 জনও থাকে যে স্পেশালিস্ট জমির বিষয়ে ভালো জানে, যে কোন জমিগুলো ভালো, কোন জমিগুলো খাস, কোন জমিগুলো নেওয়া যাবে, কোন জমিগুলো নেওয়া যাবে না। আবার অন্য বিজনেসের মধ্যে কেউ ভালো হচ্ছে যে ডেভেলপার হিসাবে, কেউ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে বুঝে যে আসলে কোন জিনিসটা, কোন নকশাগুলো আমাদের করা যাবে, কোন স্টাইলে আমাদের বিল্ডিং গুলো করতে হবে, ভূমিকম্প থেকে রোধ করার জন্য আমাদের কি কি ধরনের টেকনিক অবলম্বন করতে হবে। তো এটা আসলে যদি আমরা আমাদের মানে ভাইয়া যেটা বললো যে সবার অংশগ্রহণে যদি দারুণ কিছু হয়, তাহলে আসলে সবার জন্যই সেটা অনেক উপকারী। এবং হচ্ছে যে আমাদের যাদের ইনকাম হয়তো বা খুব বেশি না, কিন্তু ফিউচারিস্টিক, ফিউচার প্রুফের জন্য তারা নিজেরা কিছু ফিউচারের জন্য করতে চায়, ফ্যামিলির জন্য করতে চায়। অনেকে আছে যে চাকরি এখন ভালো করতেছে কিন্তু তার সন্তানদের কি হবে আসলে জানে না। নিজে হয়তো বা ভালো একটা পেশায় ঢুকছে, কিন্তু সামনে যে কম্পিটিশন, বাচ্চাদের জন্য কি হবে সেই চিন্তা করে হয়তো বা সামনের বিনিয়োগের জন্য। আর বাংলাদেশের ল্যান্ড হচ্ছে অনেক একটা বড় ধরনের বিনিয়োগ, যেটার গোল্ডের থেকেও বেশি
আপনার মানে ফিডব্যাক দেওয়া হচ্ছে ল্যান্ড। গোল্ড হয়তো বা লাস্ট 10 বছরে কয়েক গুণ দাম বাড়ছে জানি না, তবে 10 বছরে অনেক ল্যান্ড আছে যেগুলো 100 টাইমস আপনার ভ্যালু বেড়ে যায় আর কি। তো বিষয়গুলো অনেক ভালো আইডিয়া, এবং এগুলো এক্সিকিউট করতে পারলে আমাদের সবার জন্যই, যারা কানেক্টেড আছেন, আর মনে হয় যে সবার জন্যই ভালো হবে। তো আপনারা বিষয়গুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করুন, আমরাও এসে শিখতেছি আর কি। তো সবাই ভালো থাকবেন। আপনাদের এই আপনাদের যে বিজনেস, আপনাদের যে গ্রুপ, এটার প্রতি আমার শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন অফিসার যারা, তাদের ব্যাপারে দেখা গেছে মানে যারা সাধারণ মানুষ, অনেকেরই ওই রকম আইডিয়া নাই। অনেকে এখনো আমাদেরকে অনেক সময় নেভিদের সাথে মিক্স আপ করে ফেলে। সো আমরা মেরিন ইঞ্জিনিয়ার বা মেরিন অফিসার যারা, তাদের পরিচিতির জন্য বা তাদের অ্যাওয়ারনেসের জন্য আমরা আস্তে আস্তে কাজ করতেছি। আমাদের একটা মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সময় ভেলা। সো এই সময় ভেলাতে আমরা আমাদের মেরিনারদের জীবন কথা বা আমাদের অভিজ্ঞতা নিয়ে আমরা অনুষ্ঠান চালু করেছি, এবং এটা আস্তে আস্তে আমাদের আরো চলবে, এবং এটা দিয়ে আমরা আমাদের মেরিনারদেরকে ব্র্যান্ডিং করব। আমরা একটা অনুষ্ঠান করতেছি যেটা নাম হলো ব্র্যান্ডিং মেরিনার্স। সো আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেশের জন্য, মানুষের জন্য নিভৃত অনেক কিছু করে যাচ্ছে। সো আজকে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন, তাদের মধ্যে সবচেয়ে সিনিয়র মোস্ট পারসন আমাদের বাংলাদেশ মেরিন একাডেমি 16 ব্যাচ চিফ ইঞ্জিনিয়ার শাখাওয়াত স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন। সো আমি স্যারের দীর্ঘ জীবনের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে, এবং স্যার তার লাইফে কত কিছু করেছেন, সেটা আমাদের জুনিয়রদের জন্য বা রিয়েল এস্টেট বিজনেসে আমরা কিভাবে আগালে ভালো হয়, সেই জন্য স্যারকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আজকে সকালবেলায় হঠাৎ করে শামীমের সঙ্গে কথা বলছিলাম যে এখানে একটা মেরিনারদের প্রোগ্রাম হবে, যেটার নাম দিয়েছে সে MOHS ভেনিস। তো ভেনিসের নাম শুনেই আমার মেমোরিতে ভেনিসে যাওয়ার গল্প মনে পড়ে গেল। ওখানে কিভাবে চলছে, কিভাবে বিল্ডিং হচ্ছে, কি ওর সাথে রিলেট করে দেখলাম যে শামীম যে কাজটা করছে এটা তুলনা হয় না। এটা ওর মাথায় আল্লাহ দিয়েছে, অ্যান্ড তার যে এন্টারপ্রেনারশিপের যে আইডিয়াগুলো, এগুলো কোনো ব্যাচ দিয়ে কাভার করা যাবে না। এটা গড গিফটেড, আল্লাহ গিফটেড, এবং যারা পারে তারাই পারে। এবং সে যেই পজিশনে আছে সেখান থেকে সে তোমাদেরকে বা আপনাদেরকে, আপনাদের ফ্যামিলিকে অনেক দূর নিয়ে যেতে পারবে। আমাদের তো এখন যে এখানে আসছি, আমাদের নতুন করে এন্টারপ্রেনারশিপ হওয়ার কিছু নাই। ও বলেছে আমার 46 ইয়ার্স আমার বিজনেস এন্টারপ্রেনারশিপ। আমিও শামীমের মতো 19 বছর বয়স থেকে ব্যবসা শুরু করেছি, ব্যবসা করছি, এবং আমার ব্যবসা জাহাজে প্রফেশনাল লাইফ নিয়ে, মেরিন নিয়েই চিন্তা করেছি। তো মেরিন বললেই যে শুধু খালি মেরিন জাহাজ বোঝায় তা না, এর সাথে অনেক কাজ করা আছে। তো ওগুলো বলতে গেলে আজকের যেই সাবজেক্ট, এটা অনেক বিচ্যুতি হয়ে যাবে, ডিরেলড হয়ে যাবে। আমি তোমাদেরকে বলবো আমি মেরিন ইঞ্জিনিয়ার হলাম কেন, বা আমি বলতে তোমরা, মানে যে কোনো একজন আত্মা, যে মানুষটা মেরিন ইঞ্জিনিয়ার হয়েছে কেন, এটার পিছনে কারণ আছে নিশ্চয়ই। যে প্রফেশন ভালো, সামনে যাব, তাড়াতাড়ি ইনকাম হবে, দেশ বিদেশ ঘুরবো, সব কিছু করবো, করার পরে সেটেলমেন্ট কিন্তু হব দেশে বা মাটিতে। 80 ভাগ পানি আল্লাহ দিয়েছে পৃথিবীতে, 20 ভাগ দিয়েছে জমি। তো এই দুটার কম্বিনেশন নিয়েই কিন্তু পৃথিবী। তাহলে ওই পার্টে যদি চিন্তা করি, আমরা যত দূরেই যাই না কেন, 80 ভাগ সাগরকে আমরা দাপিয়ে বেরোচ্ছি। এই সাগরে আমরা যখন জাহাজ নিয়ে গেছি, যে কোনো জায়গায় যাই, যেটাই করেছি, সেখানে কিন্তু আমরাই ওখানকার চলন্ত নাবিক, এবং ওইটার জন্য আমরাই যোদ্ধা ছিলাম। সেখানে এই 20% যারা নন মেরিন, তারা কেউ ছিল না। 20% জায়গায় আবার ফিরে আসতে হবে। ফিরে আসলাম, ফিরে এসে 15 বছর বা 20 বছর মেরিন থেকে একটা ডিসকানেক্টিভিটি হয়ে গেছে,
যে শহরের লোকজনের সাথে আমাদের দূরত্ব হয়ে গেছে। এটাকে আসলে মাইন্ডসেট, এটা আসলে দূরত্ব হওয়ার কোনো কারণ থাকে না যদি আমরা যোগাযোগ থাকে। আমাদের ও সময় যদি থাকতে পারে, তোমাদের এখন তো হোয়াটসঅ্যাপ, অনলাইন, অফলাইন সব আছে, 24 আওয়ার্স ইউ আর কানেক্টেড টু দ্য ফ্যামিলি। তার মানে যেই ছেলেটা বাইরে পড়তে যাচ্ছে সে যেরকম ডিসকানেক্ট, যেভাবে কানেক্টেড, একটা জাহাজে যে জব করছে সেও কানেক্টেড, শুধু বডিলি ইন্টারাকশনটা হচ্ছে না। তো কানেক্টিভিটিটা অনেক বেড়ে গেছে। 20% জায়গায় আমাদের বসবাস করতে হবে একটা সময়ের পরে, কারণ আমাকে তো রুজি রোজগার করতে হবে, ইনকাম করে আনতে হবে, আমার প্রফেশনের শিখরে যেতে হবে, চিফ ইঞ্জিনিয়ার হয়ে সেল করতে হবে। চিফ ইঞ্জিনিয়ার পরের আর তো কোনো পোস্ট নাই জাহাজে। তার মানে কি, ওখানে ওই তেল মাপতে হবে, নুন চিট লিখতে হবে, জাহাজ সেল করাতে হবে। ক্যাপ্টেন হলে জাহাজে ইটিএ ডিক্লেয়ার করতে হবে সে মালিকদেরকে, এবং জাহাজ ভিড়াতে হবে। এটাই কি আমাদের জীবন শেষ? না। জাহাজ ভিড়াতে হলে যারা জাহাজ ভিড়ায় সেখানেও তো আমরা একটা কর্মদক্ষতার সৃষ্টি করতে পারি। তো কালের পর 55 বছর হয়ে গেছে আমাদের দেশের মেরিনাল সাইটটা। তো এখানে আমরা যে পর্যায়ে আসছি, আলহামদুলিল্লাহ আমাদের গ্রোথ অনেক বেশি। হয়তো মনে হচ্ছে আমরা কিছুই করি নাই, কারণ এক একটা জিনিসের লাইফ সাইকেল আছে। সেই লাইফ সাইকেলটার আগে কোনো কিছু হলে সেটা পরিপক্ক হবে না। তো প্রথম দিকে 73, 74, 75-এ যারা ছিল, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ বা সমসাময়িক, তাদের অনেকেই চলে গেছে এবং তারা সেটেলমেন্ট হয়েছে। বাট এরপরে এখন 40, 60, 70 ব্যাচ আসছে, মাঝখানে পড়ে গেছে 20, 30, 40 ব্যাচ। এরাই কিন্তু এখন সহযোদ্ধা, জীবন যোদ্ধা, ফ্যামিলি যোদ্ধা, পরিবারের জন্য তারাই কিন্তু চলছে। তো তাদের একটা স্টেজ আছে, এগুলো পার হবে। তো এখন আজকে যেই টপিকটা, সেই টপিকে এই যোদ্ধারা, আমি 20, 30, 40, 50 বছর ব্যাচের ছেলেদের জন্য বলছি, বা ওই সমসাময়িক, হিসাব করলে নাম্বারগুলো তোমরা জানো কত। তো তাদের জন্য কি দরকার? তার এখন স্বপ্ন, আমার যদি ঢাকায় একটা বাড়ি থাকতো, একটা যদি জায়গা থাকতো, সেই স্বপ্ন 40 বছর আগে আমিও দেখেছি। আমিও এরকম খোলা মাঠে, এই বসুন্ধরার একটা ছোট্ট জায়গা, কিছুই দেখতে পাই নাই, ঢাকা কলেজের সামনে একটা অফিসে যে জাহাজে চাকরি করতাম, সেখানে টাকা জমা দিয়ে চলে গেছি, ফ্যামিলি রেখে গেছি, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে, জায়গা কিনেছি 13 লাখ টাকা দিয়ে 1990 সালে। আজকে সেই জায়গাটার দাম 13 কোটি টাকা। এই উদাহরণগুলো দিচ্ছি কেন? ইট ইজ বাস্তব উদাহরণ, সত্য উদাহরণ, পিওর উদাহরণ। তো শামীম যেখানে গেছে, এটা যদি একটু ভূমিকা বলি, আমাদের চাহিদা কি? একটা মানুষের কি দরকার? অন্ন, বস্ত্র, বাসস্থান। অন্নর লাইফ সাইকেল কত? খাওয়া দাওয়া, এখানে যে রান্না করে এই খাওয়াগুলোর কতক্ষণ থাকে, এক্সপায়ারি ডেট কতক্ষণ? 24 ঘন্টা, সে 24 ঘন্টা। বস্ত্র, একটা শার্ট কিনছি বা একটা ট্রাউজার পরছি, এটা লাইফ সাইকেল কত? বা যে কাপড় চোপড়গুলো আমরা কিনি, এর লাইফ সাইকেল কত? 1 বছর। 1 বছরের বেশি কি কেউ পরি আমরা কাপড়? আমার মনে হয় না। ওকে, বাট বাসস্থান, এটা লাইফ সাইকেল কত? এই কোশ্চেন তোমাদের কাছে বলো, এটা লাইফ সাইকেল কত? জায়গার লাইফ সাইকেল কত? কিয়ামত পর্যন্ত। এটা কোনো এক্সপায়ারি ডেট নাই। ক্লিয়ার? তাহলে 90 থেকে আছে 25, কত বছর? 35 বছর। 13 লাখ 13 কোটি, কত বছর? কত গুণ? 100 গুণ। এটা কিন্তু আমি প্রমাণ দিতে এসছি আজকে। আমি আজকে, ও যখন বলেছে, আমি যাব আমার নেক্সট জেনারেশনকে বলে যাব যে তোমরাও এটা। তখন আমি কোনো কিছু চিন্তা করি নাই, মানে টাকা ফোর্স সেভ করতে হবে। যাচ্ছি, ডলার কামাচ্ছি, খরচ করতেছি, ফিরে এসে একটা ফ্ল্যাট কিনবো, ফ্ল্যাটের ভিতরে থাকবো, সেই মানসিকতার মেনে নিয়ে আমি না। আমি সাহস নিয়েছি, এবং তখন এই এখনই যে জায়গা, যে জায়গাটা কোথাও না, এটা পানির ভিতরে, ওই জায়গাটা বসুন্ধরা তখন পানির নিচে ছিল। আজকে যে ম্যাপ দেখাচ্ছে, এরকম ম্যাপ দেখিয়েছিল, ওই স্বপ্নে আমি ঠিক আছে, আমাকে এ ব্লকের এই জায়গাটা দিবেন। ক্লিয়ার? তো আমিও মনে করি 35 বছর পরে এইটাও এরকম 100 গুণ বেশি হবে। ইট ইজ অবধারিত। এখনকার গ্রোথ আরো বেশি। হ্যাঁ, তবে কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে, সেই রিস্ক ফ্যাক্টরগুলো সে অলরেডি বলেছে। ওগুলো যদি টেক কেয়ার করে,
সবার উপরে আল্লাহর যদি রহমত থেকে হুকুম হয়, তাহলে এই ব্যবসায় লাভ হয় কিনা, যেটা বললাম 100 গুণ, লস হওয়ার কোনো কারণ আমি দেখি না। 3টা জিনিস লাগে জমির। একটা হচ্ছে দখল সত্ত্ব, দলিল সত্ত্ব, আর একটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বলতে আরো অন্যান্য ডকুমেন্টেশন। দলিল তো একটা লাগবে, রেজিস্ট্রি করতে হবে আমাকে, রেজিস্ট্রি ছাড়া তো ওখানে যেতেই পারবো না আমি, তাই না? আর দখলও থাকতে হবে। এরপরে ডকুমেন্টেশন বলতে ওই যে বললো খতিয়ান আর এগুলো আমিও বুঝি না, বাট এগুলো ভালো কোম্পানি বা ভালো রিলায়েবল কোনো রিয়েল এস্টেট থাকলে তারা করতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস। এর উপরে কোনো ব্যবসা নাই, এর উপরে কোনো ব্যবসা পৃথিবীতে নাই। ডায়মন্ড বলি, প্লাটিনাম বলি, আর খনি বলি, গোল্ড বলি, নাই। তাহলে এই 3টার মধ্যে আজকে যে এই জিনিসটা সে উদ্বোধন করলো, 35 বছর, অনেক বছর মনে হয় না, বাট দেখতে দেখতেই চলে যাবে তোমাদের। আমার মনে হয় যে আমি ঢাকায় তো আসলে মানে গত 4 দিন এসেছিলাম মনে হয়, এই দিদি আসছি, ট্রেনের বাসে করে চিটাগাং গিয়েছি, ট্রেনেতে আসছি, স্বপ্ন দেখছি যে ঢাকায় যদি আমার একটা বাড়ি থাকে কত না জানি ভালো হবে। সেই তোমাদের মতো যখন ছিলাম, আল্লাহর রহমতে এখন এন্টারপ্রেনারশিপ করেছি। আমার সম্পর্কে জানতে হলে তোমরা অন্যখানে জেনে নিও। আমি মেরিন ইঞ্জিনিয়ার, জানো, 16 ব্যাচের। আমি জাহাজ থেকে জাহাজের বাইরে বেশি কাজ করেছি। আর জাহাজের কাজের কথা যদি বলো, এই আল্লাহ যে দুটো হাত দিয়েছে এবং আমার যে মেরিন সোসাইটি আমার যে দোয়া করেছে, এদেরকে নিয়ে আমি 150টা জাহাজ বানিয়েছি। এর মধ্যে 32টা জাহাজ আমি বিদেশে পাঠিয়েছি, এক্সপোর্ট করেছি। নো, প্লিজ 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 শুনো, এগুলো গল্প। 32টা জাহাজ 7 সমুদ্রে চলছে, বাংলাদেশের ফ্ল্যাগ প্রতিদিন দেখাচ্ছে, মেড ইন বাংলাদেশ, কান্ট্রি অফ অরিজিন বানিয়েছি। এগুলো নীরবে নিবৃত্তি বানিয়েছি, লো প্রোফাইলের থেকে বানিয়েছি, বড় নাম হয়েছে। দেখছো, পাহাড় কিন্তু এদিক দিয়ে উঠতে হবে বা নামতে হবে। তো আমার বয়স এখন 65, 16 ব্যাচ। আমি ওর স্বপ্নের সাথে যদি তাল মিলাতে যাই, ও হোঁচট খাবে। তো আমি ওকে হোঁচট খেতে দিব না, বলি তোমার এই প্রজেক্টটা খুব ভালো, ইট ইজ দ্য বিগেস্ট প্রজেক্ট ইউ আর টেকিং কেয়ার। ওর সঙ্গে আমার মনে হয় 2 বছর আগে আরেকবার দেখা হয়েছিল, তখন অনেক এরকম কথা বলছিলাম। 10 মিনিটের জন্য সে দেখা করতে এসে আমার মনে হয় 2 ঘন্টার কথা বলছি। এনিওয়ে, এটা যে ব্যাপারে টাইম লাইন করছে যদি ঠিক থাকে, আর এর ভিতরে যদি 3টা পি ঢুকানো যায়, 3টা পি, তাহলে এটা ফেল করার কোনো কারণ থাকবে না। এই 3টা পি কি? এই সিক্রেট অফ সাকসেসের পি 3টা হচ্ছে: বি পজিটিভ। প্রথমেই যদি তোমার বলে এটা শামিম স্যার কি করছে, বা ও বলে এটা খারাপ জায়গা, বি পজিটিভ ফার্স্টে, পজিটিভ। বি পোলাইট, ভদ্রভাবে দেখো, এখানে অনেক খারাপ, ওইখানে অনেক দেখবে যে এইটা নাই, ওই কাগজ নাই, লেজ নাই, তো মাথা নাই, বাট পোলাইটলি ওগুলো হ্যান্ডেল করতে হবে। লাস্ট বাট নট লিস্ট, বি প্র্যাকটিক্যাল। তো বাস্তবে যদি ফিরে আসতে হয়, স্বপ্নের থেকে আমাকে বাস্তবে ফিরে আসতে হবে। প্র্যাকটিক্যাল মানে তো বাস্তব নাকি? তাহলে এখন থেকে প্রোগ্রাম করো। এই প্রোগ্রামগুলোতে এই জায়গায় যেটা 400 বলছে, এখানে 4000 সে করতে পারবে। সবারই একটা ক্যাপাসিটি থাকে। 1000টার ব্রেইন এখানে কাজ করবে। 200 ইন্টু 1000 এত বড় হলে তো ঢাকা শহর হয়ে যাবে। ঢাকা শহরে 6 লক্ষ বিল্ডিং আছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে খুব সুন্দর প্রশ্ন করছে যে আর্থকোয়েক, এগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এটা এমনভাবে আসছে, এই জন্য অনেক রথী মহারথী এখনই কাজ করছে, এবং এটা ডেফিনেটলি কমপ্লায়েন্সে যেতে হবে। ওগুলো তো ফায়ার হেফটি। আমার একটা কোশ্চেন ছিল, তুমি অনেকগুলো লেক দেখালা, বা রাস্তা কি সেই পরিমাণ সমপরিমাণ আছে? কারণ আমরা কি গাড়ির কথা ভুলে যাব নাকি? ওইখানে কি আমাদের তখন নৌকা বাইচি করতে হবে নাকি গাড়িও থাকবে? এটা আমার প্রশ্ন ছিল। মানে রাস্তা আছে 300, হ্যাঁ, বাট এই যে লেন যেটা বলে, মানে ভেনিসে যেরকম দেখেছি রাস্তার সংখ্যা খুব কম, খুবই ছোট, গাড়ি চলে না ওখানে, খুব হেঁটে হেঁটেই যেতে হয় ম্যাক্সিমাম রাস্তাটাই, আর গন্ডোলা দিয়ে যেতে হয়। তো সেইখানে যদি ভেনিস সিটির মতো করতে পারো, ইট ইজ অ্যানাদার 8th ওয়ান্ডার হবে। না, আমরা এখানে স্যার একটু আধুনিক ভার্সন এনেছি, কারণ এখানে শুধুমাত্র যদি নৌকা থাকে, অনেক সময় ইমার্জেন্সি কিছু বিষয় আছে যে আমরা দেখা গেছে ইমার্জেন্সি টাইমে অনেক সময় গাড়ি ইউজ করা লাগবে। তা আমরা এখানে যেটা করতেছি, এখানে আমাদের গাড়িটা আমরা ইউজ করব কম, কিন্তু ইন কেস অফ ইমার্জেন্সি আমাদের 30 ফিট রোড থাকবে, ওটা দিয়ে যেতে পারবে।
কিন্তু ওখানে এনভায়রনমেন্টটা সুন্দর রাখার জন্য আমরা পার্কিং এর জন্য আলাদা জায়গা রাখতেছি, যেটা এটার বাইরে থাকবে। অথবা যদি বলে যে না, পার্কিং করে আমি আমার ওখানে রেখে দিব, মাঝে মাঝে একটু বের করব, দেন ইট উইল বি অ্যালাউড। বাট ওইখানে আমরা নৌকা নিয়ে চলাফেরা করব বেশি। পারফেক্ট, আমার অ্যান্সার আমি পেয়েছি। এটা ভেনিস সিটির নাম দেওয়ার যথার্থতা প্রকাশ করবে। হবে এই বিল্ডিং, এগুলো হতে হতে 2030-35 একটা না যাবে কোথাও না কোথাও, সেটা যাক। তো এরকম কনসেপ্ট কিন্তু বাংলাদেশে রিয়েল এস্টেটে আর কোথাও আছে কিনা জানি না। এক ভাই, ছোট ভাই বা ছোট আঙ্কেল বলল যে উনি একটা কাজ করে, বাট এই ভেনিস সিটির মতো কনসেপ্ট কিন্তু নাই। হ্যাঁ, এগুলো সব ভালো, এই ড্রয়িংও ভালো, বাট ব্যথাটা কোথায় বা চিন্তাটা কোথায়? তোমাকে প্রথমে বাস্তবে 3টা পি মনে করে বাস্তবে আসতে হবে যে আমি এখানে ইনভেস্ট করব কি করব না। এই ইনভেস্টটা করতে গেলে আমার পারিবেশিক, আমার প্রথমে সক্ষমতা আছে কিনা, আমি দিতে পারবো কিনা, নাম্বার সক্ষমতা আছে কিনা, আমার সাথে যাচ্ছে কিনা। এখন এখানকার মধ্যে কেউ তার বাবা দাদার এখানে হয়তো অনেক জায়গা জমি আছে, সে তার ইন্টারেস্টটা কম হতে পারে, বাট এটা হবে কিন্তু আমাদের ম্যারিনার্সরা, ঢাকা শহরের সবাই তার মেরিন একাডেমিতে ভর্তি হয় নাই বা এই অন্যান্য মেরিন ইনস্টিটিউটে যায় নাই, সবগুলো আউটসাইড অফ ঢাকা। And তাদের একটা ড্রিম, যে যারা এখন সেল করে সবার ড্রিম একটা ফ্ল্যাট কিনবো, ফ্যামিলিকে রেখে যাব, আসবো, অনেক ডলার নিয়ে আসবো, 6 মাস ছুটি কাটাবো, আবার যাবো। বাট এটাতে যদি বের হয়ে আসে তাহলে তাকে জায়গা কিনতে হবে, বড় করে সুন্দর বাড়ি করতে হবে, এবং ওই জায়গাটা তাকে কিন্তু অনেকগুলো সাপোর্ট দেবে। তো তোমাকে জায়গার জন্য মাইন্ডটা সেট করতে হবে, টাকা এখনই যে দিতে হবে, ও যেভাবে করে আছে সেইটার সাথে মিলাই দেখতে হবে, পজিটিভ চিন্তা করে পোলাইটলি এগুলো আগে মাইন্ডসেট যদি থাকে তাহলে কিন্তু আল্লাহ এটা ব্যবস্থা করে দেয়। কিভাবে দেয়, কালকে কি হবে সেটা আমি জানি না। আমিও যেদিনকে জাকাত জমা দিতে যাই এখানে, আমাকে বলেছিল আপনি 13 লক্ষ টাকা, তো আপনি 3 লক্ষ টাকা জমা দেন। আমি যাচ্ছি জাহাজে সেল করতে, আমার কাছে 5,000 টাকা আছে, এটা দিয়ে কি দিবেন? বলে আপনি ওইটা দিয়ে যান, মানে ওইটা দিয়ে বুকিং দেন। হ্যাঁ, আমি 3 মাস পরে আপনাকে 5 লক্ষ টাকা দিব, 3 লক্ষ না 5 লক্ষ টাকা দিব, 3 মাস পর আমার বেতন 5 লক্ষ টাকা পাবো, তখন ওটাই দিব, তাই দিয়েছি। সো এটা হচ্ছে প্ল্যানিং, এবং নিতে হবে। রিয়েল এস্টেট ব্যবসায় মেরিনেস্টে গ্রুপ গেলে আমার ব্লাড তো বয়েল করবেই, নাহলে কেন, না হলে আমার এখানে অন্যান্য বিজনেস অ্যাসাইনমেন্ট, অন্যান্য ফ্যামিলি প্রোগ্রাম বাদ দিয়ে আমি এখানে এসে তোমাদের সাথে বসছি, তোমরা হয়তো অবাক হয়ে যাবা। আমি ওকে জিজ্ঞাসা করছি যে আমি গেলে আবার বিফিটিং হয়ে যাবে, তোমরা আবার সবাই শক্ত হয়ে বসে গেলে এটা হবে না। তোমার প্রজেক্টটা বা তোমার যেই আজকের থিম, এটা যেন সবাই খেতে পারে। তো তোমাদের মোটিভেশনাল কিছু কথা বললাম, এবং যদি এখানে স্কোপ থাকে, ও যেহেতু ওপেনিং রাখছে, ডেফিনেটলি আমি সানন্দে ডিক্লেয়ার করলাম যে এখানকার শেয়ার আমার ছেলেরাও নেবে ইনশাল্লাহ, যদি প্রভিশন থাকে। তো ওটার জন্য নেবে, কারণ আমার নিলেও তারা পাবে, তারা নিলেও আমি ভোগ করতে পারবো, বা আমার ভোগের থেকে তারা পাক, এইরকম একটা সোসাইটিতে যে গেলে এবং এটা যদি গ্রো করে তাহলে ভালো হবে। আরেকটা জিনিস ও বলতে ভুলে গেছে, পূর্বাঞ্চল সম্পর্কে ওর অনেক নলেজ আছে, বা সব তো আর কাগজে আনতে পারে নাই। আমি পূর্বাঞ্চলে প্রতিদিন যাই, বসুন্ধরা থেকে আমার যেতে 8 মিনিট লাগে, 8 মিনিট মাত্র, এই যে এখন এই 300 ফিট হয়ে যাওয়াতে, এবং 3 কিলোমিটার দূর, মানে ওখানে আর 3 মিনিট লাগবে, 11 মিনিট বা 15 মিনিটে আমি বসুন্ধরা থেকে এই জায়গায় যেতে পারবো আফটার 5 ইয়ার্স। তাহলে আমি যে ইনফরমেশন, যেই ক্যালকুলেশন করেছি, এগুলো সবগুলোই ইজ পারফেক্ট, হয়তো কমই বলছি। নাম্বার 1। নাম্বার 2, এখানকার সোসাইটি এনভায়রনমেন্ট, ওখানে পূর্বাঞ্চল ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব। তো যেহেতু আমি ভাগ্যচক্রে হোক বা অভাগ্যচক্রে হোক, ক্যাডেট কলেজে আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, সেই হিসাবে ওইখানে ক্যাডেট কলেজ ক্লাবে আমি একজন ফাউন্ডার মেম্বার। তো আমি প্রতিদিনই যাই। সেই ক্লাবটা তুমি, শামীম এবং তোমরা, একটা ক্লাব এখানে আছে, যেটা ফ্যামিলি ক্লাব, সোসাইটি ক্লাব, আধুনিক ক্লাব। বাট গেলে মনে হবে যে আমি বাড়িতে যে বসে আছি এবং যা আসি যেটা খেতে ইচ্ছে করে সেভাবে খাচ্ছি। হ্যাঁ, তো সেইটা একটা কনসেপ্ট আমাদের ক্যাডেট কলেজের মতো করে উঠছে। তুমি ম্যারিনারদেরকে নিয়ে যেভাবে করছো, সেই কনসেপ্টে তুমি করতে পারবা, এবং ওই জায়গাটা মাত্র 3 কিলোমিটার দূরে, বা হয়তো 5 কিলোমিটার হবে। 3, 5, 10 কিলোমিটার ইজ নট এ ফ্যাক্টর, এটা কোনো বড় কিছু না। অ্যান্ড আসলে এই মিরপুর থেকে পূর্বাঞ্চল উইল বি মোর মেগা সিটি,
ওইটাই বড় হবে, আরো বাড়বে। তো ওই ভিশনটা যদি চিন্তা করো, প্লিজ প্ল্যান করো, জয়েন করো। তো যাক, তোমরা ভালো থাকো। এই প্রজেক্টটা খুব ভালো প্রজেক্ট, নামটা খুব সুন্দর হয়েছে। আমি এসেছিলাম কিছু দোষ ধরতে শামীমের, কিন্তু আল্লাহ দেয়নি। খালি মনে পড়ছে যে আল্লাহ তো ব্যবসায়ী অনেককেই বানিয়েছে, বানায়। তো শামীম এই টুপি, দাড়ি, সুন্নাহ ড্রেস পরে এত দূর আগাচ্ছে। একটা খুব ভালো কথা বলছে যে সুদ মুক্ত ব্যবসা করতে হবে, ব্যাংকের কাছে যাবে না। আসলে ব্যাংকে আল্লাহ পছন্দ করে নাই, সুদ মুক্ত করে নাই, এগুলো অনেক ব্যথা আছে। কিন্তু ও তো, আমার মনে হয়েছে যে আল্লাহ 4জন খলিফা ছিলেন। হযরত ওসমান সারা পৃথিবীর থেকে 1/3 ব্যবসা করে গেছেন। তাহলে ইসলামিক যে ভিশন আছে, যেগুলো আছে, সেগুলো নিশ্চয়ই স্বামী এগুলো পড়াশোনা করে, জানে এবং সহিভাবে করছে। সহিভাবে ব্যবসা করতে গেলে ওইটার বরকত অনেক হবে। স্বামী, তুমি অনেক বড় হও, সুন্দর হও। আসসালামু আলাইকুম।